খুব ভালো বলেছেন, হলো 12 কোটি মশাই বাঙালি। ইটস নট আ ফ্যাক্টর। আমি নিজে ইন্ডাস্ট্রিয়াল ল করি। আপনি বলুন 28 কোটি টাকা ইনভেস্ট হয়েছে, এটা একটা ইনভেস্টমেন্ট। আমি খারাপ বলছি না, সারা ভারতবর্ষেই খারাপ। আমার প্রশ্নটা স্যার আপনাকে, যে আগে কি আদৌ ছিল এই যে প্রকল্পগুলো করে পশ্চিমবঙ্গের এই মানুষগুলোকে এর প্রকল্পের মধ্যে আনা হচ্ছে, ফলে শিল্পগুলোর উন্নতি ঘটবে? তো প্রকল্প মানে কি? প্রকল্প করি তো খালাস, তারপর কোথায় বাড়িটা করলে তো আপনার চাকরি হবে। আপনি তো জমি নিয়ে নিলেন, জমি প্রচুর আছে, খালি জমি দেখিয়ে দিলেন, বাড়িটা আমি পশ্চিমবঙ্গ বলছি না, সারা ভারতবর্ষের ক্ষেত্রে। আর থার্ড হলো এই যে ইউজিসির যেটা বললেন, ইউজিসি রেগুলেশন করার পরই এই অ্যাপ্লিকেবিলিটি বেরোচ্ছে যে কোথা থেকে টুকলেন সেটা বলে দিতে হবে। 10%-এর ওপর হলে আপনার পিএইচডি দেবে না। দিস হ্যাভ বিন অল ডিসকাস। কিন্তু দুঃখের ব্যাপার হলো হাইকোর্ট অর্ডার দিয়েছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যে করেনি, যাকে অর্ডার দিয়েছে সেই লোকটি ভুইমালি, সে এখন ভাইস চ্যান্সেলর। আমি খারাপ বলছি না, খুব ভালো বলেছেন। ধন্যবাদ অরুণাবদা এবং অধ্যাপক পলাশ বন্দ্যোপাধ্যায়। এটা বলি, আচ্ছা ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সেকেন্ড ক্লাস কোনোদিন দেখেছেন? সিপিএম, আমি ঘৃণা করি সিপিএমকে, আমি ও জানে ওরা। একটা বলুন তো, আমি অন্য সেন্সে নেবেন না, যে যত ক্লোজ সে সেখানে পেয়ে যাচ্ছে। আমি অন্য সেন্সে না, এরা মমতা ব্যানার্জিকে ডুবিয়ে ছাড়বে এই লোকগুলোকে, এইটুকু বলছি। ধন্যবাদ স্যার। একটা কথা জাস্ট তথ্য এই প্রসঙ্গে বলে দিই, যে পশ্চিমবঙ্গের যারা ভিসি নির্বাচিত হতেন আগে, তারা কোথা থেকে হতেন সেটা আমি আর বলতে চাই না, কিন্তু বর্তমানে যেটা হয়, বলে দিই স্যার, বর্তমানে যেটা হয় সেটা কিন্তু একটা সার্চ কমিটির মধ্য দিয়ে হয়। আগে কিন্তু কোন একটা জায়গা থেকে বলে দেওয়া হতো উনি ভিসি, সেটাই ফাইনাল। এখন সার্চ কমিটির মাধ্যমে রাজ্যপাল ঠিক করেন যে কে হবেন, এটাই পরিবর্তন। কিন্তু যখন ফার্স্ট ক্লাস ছাড়া হতো না, 42-48% পেয়ে ভিসি মানে কোথায় যা ইচ্ছে বলুন তো। অরুণাবদা, আমি দুটো জিনিস বলি পলাশের। হ্যাঁ না, আমি একটাই বলি, ও সার্চ কমিটি বললো তো, আসলে সার্চ কমিটিটা গোটা ভারতবর্ষের সার্চ কমিটি নেই কোথাও। যেখানে ইউজিসির কোনো নমিনি থাকে না, সেখানে আচার্যের কোনো নমিনি থাকে না, সব স্টেট গভর্নমেন্ট যেটা ঠিক করবে সেটাই হবে। আগে তো দল ঠিক করতো, এখন তো স্টেট গভর্নমেন্ট করে। আগে তো দল ঠিক করতো কে হবে, এরকম সার্চ কমিটি ভারতবর্ষে নেই। ধন্যবাদ। আমরা হয়তো একটু শ্রমিকদা হতাশ হচ্ছেন যে আমি কি বলবো। আমি শ্রমিকদাকে বলবো যে এই শেষ বেলায় 10 মিনিট চলে যাও ওনার কাছে। নমস্কার। আপনি বলে দিয়েছেন পড়ন্ত বেলা নয়, একদম শেষ বেলা। অরুণাবদা বলেছেন, অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস বলেছেন, বিমল শঙ্করদা বলেছেন, আমাদের আরেকজন অধ্যাপক তিনি বলেছেন। কিন্তু আমি এই চারজনের সঙ্গে কোনোভাবেই একমত নয়। আমার মনে হচ্ছে একটা মানবিক দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টিকে দেখা উচিত। পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, পশ্চিমবঙ্গের শাসক দলকে একটা মানবিক দৃষ্টিভঙ্গিতে আজকের যুগের প্রেক্ষিতে দেখা দরকার। কারণ আমরা এই সরকারের কাছ থেকে একটা সংঘবদ্ধ জীবন পেয়েছি। এই সরকার আমাদের একটা সংঘবদ্ধতা উপহার দিয়েছে এবং আমরা এগিয়ে চলেছি। শিক্ষাক্ষেত্রে আমরা এগিয়ে চলেছি, যে কোনো ভাবে আমরা এগিয়ে চলেছি। আমরা থেমে থাকছি না, আমাদের কেউ থামাতে পারবে না। কারণ আমরা এর মধ্যেই অসংখ্য বিশ্ববিদ্যালয় তৈরি করেছি যেখানে খুব একটা স্থায়ী উপাচার্য দিতে আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু তাও আমরা থেমে নেই। আমরা প্রচুর কলেজ তৈরি করেছি, নীল সাদা রং করেছি, নিচে মার্বেল লাগিয়েছি, কিন্তু খুব একটা বেশি স্থায়ী পদ দিতে পারিনি। কিন্তু আমরা এগিয়ে চলেছি 50% আসনকে খালি রেখে। প্রতি বছর আগে স্কুল শিক্ষক নিয়োগ হতো 10,000, ছাত্র শিক্ষকের একটা অনুপাত ছিল, কিন্তু আমরা থেমে নেই। আমাদের উন্নয়নটা, আমাদের রাজ্যের এই উন্নয়নটাকে মানুষ খাটো করে দেখতে চাইছে। আমরা নির্ভুল একটা টেট পরীক্ষা উপহার দিতে পারিনি। আমরা বারবার মামলায় জড়িয়ে গেছি, কিন্তু তারপরেও আমরা এগিয়ে চলেছি। আমরা থেমে থাকবো না। আমরা নতুন বিশ্ববিদ্যালয় করব, আমরা নতুন কলেজ করব, আমরা সংঘবদ্ধ জীবন মানুষকে উপহার দেব। আরে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ালেই খালি সে শিক্ষার কথা বলবেন? হাইকোর্টে ওকালতি করেন বলে উনি শিক্ষার কথা বলবেন? সাংবাদিক বলবেন না, শুধু অধ্যাপকরা বলবেন? সাধারণ মানুষের কোনো পার্টিসিপেশন থাকবে না? আমরা করে দেখিয়েছি বিভিন্ন কলেজে। আমরা ভীমরুল, আমরুল তাদের দেখেছি, তিনি শিক্ষিকাদের জল খাইয়ে দিচ্ছেন।
আমাদের কাছে সমস্ত ফলিত বিজ্ঞান আছে, আমরা করছি, আমরা এগিয়ে চলেছি, দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছি। এতদিন পর্যন্ত আমরা জানতাম উপাচার্য আর ওদিকে অধ্যক্ষ, রাজ্যপাল বা দিল্লির থাকতেন। শিক্ষাক্ষেত্রে খুব একটা বেশি বহু জায়গায় বল নিয়ে ঢুকে পড়তে চাইলেও করা যেত না। কিন্তু আমরা সংঘবদ্ধ জীবন চাই, আমাদের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা আছে, আমরা 7 বছরে কোনো অ্যাডজয়েন্টমেন্ট মোশন অ্যালাউ করতে দিই, আমরা কোনো প্রশ্ন করতে দিইনি মানুষের কাছে। আমরা আমাদের মতো করে ব্যবস্থা করে দিয়েছি, সেন্ট্রালাইজেশন, সমস্ত ক্ষমতাকে আমরা নিয়ে এসেছি একদম মন্ত্রীর হাতে। মন্ত্রী যে কোনো জায়গায় ঢুকে যেতে পারবেন, কারণ বারবার বিভিন্ন দপ্তরে ঘোরাঘুরির পর থেকে মধ্য মেধার চাষ, মেধাকর্ষণ, মেধাতর্জনের মাধ্যমে দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সরাসরি মন্ত্রীর পায়ে বল, তিনি যখন খুশি যেভাবে খুশি এগিয়ে যেতে পারবেন। কারণ আমরা যে শিক্ষা পেয়েছি এখন, এই শিক্ষা সর্বব্যাপী শিক্ষা, এই শিক্ষা সর্বগ্রাসী শিক্ষা। দু একটা জায়গায় তো হতেই পারে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। দু একটা বাচ্চা ছেলে কোথায় কি করলো সে নিয়ে কোনো বিতর্ক চলতে পারে না, কিন্তু সামগ্রিকভাবে আমরা মানুষকে কি উপহার দিয়েছি সেটা দেখার কথা। আমরা 1449টা কলেজ তৈরি করেছি নতুন পশ্চিমবঙ্গ। একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে, একজন বাঙালি হিসেবে এটা প্রত্যেকের গর্ব হওয়া উচিত, এ নিয়ে কোনো সমালোচনা চলবে না। হতে পারে আমাদের এই কলেজগুলো কেউ অধ্যাপক হতে ভয় পাচ্ছেন, কারণ শিক্ষার এই সর্বব্যাপী চেহারা বিভিন্ন সময় প্রিন্সিপালের ঘরে ঢুকে হালকা করে আদর করে দিচ্ছেন কিংবা অনুরাগের ছোঁয়া দিয়ে চলে যাচ্ছেন। তাই আমরা সেই ব্যাপারগুলোর মধ্যে নেই, আমরা আমাদের মতো করে এগিয়ে চলেছি। জিআর, গ্রস এনরোলমেন্ট রেশিও, সারা ভারতবর্ষই পিছিয়ে আছে। ইউজিসি বলেছে আমাদের যে তোমরাও এগিয়ে চলো, কলেজ বাড়াও, বিশ্ববিদ্যালয় বাড়াও। আমরা বাড়িয়ে চলেছি, আমরা থেমে নেই। যারা আমাদের সমালোচনা করছেন, যারা আমাদের আক্রমণ করছেন, তারা উন্নয়নকে চোখে দেখতে পাচ্ছেন না। তাদের দরকার ইমিডিয়েটলি কোনো চোখের ডাক্তারের কাছে গিয়ে ভালো করে চোখ পরীক্ষা করা। আমরা এতগুলো কলেজ আমরা তৈরি করলাম, আর পশ্চিমবঙ্গের শিক্ষা এগিয়ে নেই। আর নন টিচিং স্টাফের প্রয়োজন হয়, নন টিচিং স্টাফ খুব একটা বেশি নেই। বিশ্ববিদ্যালয়ের পার্ট টাইমের লেকচারাররা তারা গিয়ে সেসব কাজ করছেন, তাতে কি হয়েছে? শিক্ষা এগিয়ে চলেছে, আমরা এগিয়ে চলেছি। আমাদের টেট পরীক্ষা ভুল হোক আর নির্ভুল হোক, দোকানদারি হোক, এ নিয়ে কোনো কথা বলতে চলবে না। আপনারা দেখবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হাসি খুশি, একটা সুন্দর চেহারা। এখন দেখবেন মানে চক্ষু বিস্ফারিত, তিনি বিরক্ত, ক্ষুব্ধ, কারণ চারিদিকে শিক্ষামন্ত্রীকে সামলাতে হচ্ছে। কোথায় নয়নাঞ্জলি কি জানো, নয়াঞ্জলি থেকেও মৃতাঞ্জলি দিচ্ছেন, ওখানেও তিনি। প্রমোটাররা 2 দলের মধ্যে বিধায়কের রাস্তায় মারামারি করবার জন্য, ওখানেও তিনি। আবার তাদের দলের বিভিন্ন ধরনের শিক্ষক সংগঠনরা যে প্রবল প্রতিষ্ঠা নিয়ে, গতি নিয়ে এগিয়ে চলেছে শিক্ষার মানকে আরো উত্তরণ ঘটানোর জন্য, কেউ থেমে থাকতে পারছে। চারিদিকে তাকিয়ে দেখুন, কে বলেছে কর্মসংস্থান নেই? পরিসংখ্যানে কত কর্মসংস্থান। আমরা এখান থেকে বলে দিয়েছি, আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম। আমাদের রাজ্য চ্যালেঞ্জ করে মানুষের সামনে বলেছিল যে আমরা জিতবো। আমরা সিঙ্গুরের মামলার রায় নিয়ে সবুজ আবির খেলেছি। আমাদের এখানের যিনি সাংসদ, উকিল, তিনি ভিক্টরি সাইন দেখিয়েছেন। আমরা সিঙ্গুরের কৃষককে জমি ফেরত দিয়েছি। জমি ফসল ফেরত পাইনি, বন্ধা জমি হয়ে গেছে, তা দিয়ে কিছু এসে যায় না, কিন্তু আমরা আবেগকে মর্যাদা দিয়েছি। কারণ আমাদের এই যে সরকার, আমাদের এই বর্তমান অবস্থান, এই অবস্থান খেলা মেলা মোৎসবের অবস্থান। এই অবস্থান বই মেলা নয়, খাই মেলার অবস্থান। একদিকে চলেছে নোটবন্দি, চারিদিকে রাস্তায় মানুষ হাহাকার করছে, সর্বনাশ হয়ে গেছে মানুষের। মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দল রাজপথে নেমে পড়েছেন, সর্বনাশ হয়ে গেল মানুষের। আর ঠিক একই সঙ্গে সমান্তরালভাবে আমরা পিছিয়ে নেই, আমরা এগিয়ে যাচ্ছি। যার জন্য আমরা ওই সময়তেই পিঠে পুলি উৎসব শুরু করে দিয়েছি, খাই মেলা শুরু করে দিয়েছি। বলছি বাঙালির মেরুদণ্ড ভেঙে দেওয়া যাবে না। কর্মসংস্থান আমরা মেলার মধ্যে তৈরি করব। কে বলেছে সিন্ডিকেট? এই সিন্ডিকেট শব্দটা সর্বাংশে ভুল। এই সিন্ডিকেটই হচ্ছে সংঘবদ্ধ জীবন, এটাই প্রকৃত সংঘবদ্ধতা। আর এই সংঘবদ্ধতাকে বুকে নিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি, অত্যন্ত বিশ্বাসের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে। আমাদের পদক্ষেপ নিশ্চিত। আমরা বারবার আমরা বিধানসভায় দাঁড়িয়ে আপনাদের বোঝাতে চাওয়া হয়েছে, আমাদের অর্থমন্ত্রী বারবার বলেছেন যে উই হ্যাভ এন্টার্ড ইনটু আ ভিসিয়াস সার্কেল,
আমরা একটা পাপ চক্রের মধ্যে ঢুকে গেছি। সিপিএম এর পাপ আমাদের গ্রাস করেছে। সিপিএম চলে যাবার সময় 1,92,000 কোটি টাকা লোন নিয়ে গেছে, আর সেই পাপের প্রায়শ্চিত্ত আমরা করছি। আমরা 7 বছরে ওই লোনটাকে 3,69,000 কোটি টাকায় পৌঁছে দিয়েছি, দিয়ে বলেছি যে হাম কিসে সে কাম নেই। আমরা এগিয়ে চলেছি, আমাদের কর্মসংস্থান বাড়বে। আমরা প্রতি মাসে 3,700 কোটি টাকা করে আমরা ভাগ করছি বাজারের থেকে। আমরা এগিয়ে চলেছি। আমাদের উপরে বিভিন্ন চিট ফান্ডের প্রভাব একবার এসেছিল সমাজকে গ্রাস করতে। আমরা বলেছিলাম আমরা ছোট সঞ্চয় করব, ছোট প্রকল্প রিজার্ভ ব্যাংকের পারমিশন ছাড়া আমরা করতে গিয়েছিলাম, করতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করেছি। আমাদের এখান থেকে শিল্পপতিরা যারা একসময় ব্র্যান্ড বুদ্ধ বলতেন, ডেস্টিনেশন বেঙ্গল বলতেন, সেই শিল্পপতিদের আমরা পালাতে দিইনি, আমরা রেখে দিয়েছি মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর পাশে। এখানেও এসেও তারা ভালো ভালো কথা বলছেন, বলে এত ভালো শিল্প বান্ধব পরিবেশ পৃথিবীতে আর কোথাও নেই। কিন্তু বিনিয়োগ করছে কারা? বিনিয়োগ করে দিচ্ছে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে। আমরা থেমে নেই, আমরা প্রয়োজন হলে আমরা এখানে মুরগির পোল্ট্রি আমরা ওপেন করে দেখিয়েছি শিল্পমন্ত্রীকে দিয়ে। শিল্পমন্ত্রী আমাদের আপনাদের এই রাস্তার উপর দিয়ে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের উপরে তিনি দৌড়ে এসেছেন। আজ কি যেন বোতল, প্লাস্টিকের বোতলের জলের কারখানা তৈরি হয়েছে, সাধারণ একটি যুবক তৈরি করেছেন তাকে উৎসাহ দিতে, শিল্পের উৎসাহ দিতে। পশ্চিমবঙ্গ পিছিয়ে নেই। যারা বলছেন তারা চক্রান্ত করছেন, যারা উন্নয়নকে দেখতে পাচ্ছেন না তাদের চোখ খারাপ, আর যারা তারপরেও প্রচার করে চলেছেন যে আমাদের কিছু নেই, আমাদের ক্ষেত্র সংকুচিত, তারা ভুল করছেন। শিক্ষাঙ্গন প্রসারিত, শিক্ষা সর্বত্র ঢুকে পড়েছে, এবং শিক্ষকের অধ্যক্ষের ঘরেও সবাই ঢুকে পড়েছে। এই যে খোলা মেলা একটা আনন্দের পরিবেশ, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এই আনন্দ কোনো মুহূর্ত নিয়ে আজকের কল্যাণী বইমেলায় যারা এসেছেন তারা থাকবেন এবং বলবেন আপনারা ভালো আছেন, আপনারা ভালো থাকবেন, আপনাদের শিক্ষাক্ষেত্রে সম্প্রসারিত, আপনাদের কর্মসংস্থান সংকুচিত নয়, আপনাদের কর্ম উপচে পড়ছে। একটি কথা বলে আমি শেষ করব। দেখুন, আপনারা দেখবেন অর্থনীতিতে আমদানির কথা বলা হয় না, সবসময় রপ্তানির কথা বলা হয়। শক্তিশালী অর্থনীতি, তাই তো বলে, আমি মূর্খ লোক, বলে অর্থনীতিতে আমাদের বুস্ট করতে হবে, রপ্তানি বাড়াও, বিদেশি মুদ্রা আসবে। আমরা এখান থেকে ছাত্র রপ্তানি করে যাচ্ছি, ব্যাপকভাবে আমরা ছাত্র রপ্তানি করে যাচ্ছি। আমাদের মেধা, ব্রেন বলবো না, রপ্তানি করছি পার্শ্ববর্তী রাজ্যগুলোয়। আমরা এগিয়ে চলেছি, আমরা থেমে নেই। নমস্কার।